কি অবস্থা বন্ধুরা, আজকে আমরা এমন একটা মুভির গল্প নিয়ে হাজির হলাম যেখানে একজন বাবা তার ছেলের খুনের প্রতিশোধ নেয় এবং এই প্রতিশোধ নেওয়ার জন্য সে কি না করে। বলছিলাম 2023-এ রিলিজ হওয়া সাইলেন্ট নাইট মুভিটির কথা। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মুভি শুরু করা যাক। মুভি শুরুতে মূল চরিত্র জনকে দেখানো হয়, যে কিনা কয়েকজন গ্যাংস্টারের গাড়ির পেছনে প্রাণপণে দৌড়াচ্ছিল। সে একজন পুলিশ অফিসারের মতোই তাদের দিকে নজর রাখছিল। একটা শর্টকাট রাস্তা দিয়ে দৌড়ে সে একসময় ওই গ্যাংস্টারদের উপর হামলা করার সুযোগ পায়, কিন্তু তার কাছে কোনো অস্ত্র না থাকায় সে ডাস্টবিনের মধ্য থেকে একটি লোহার বার তুলে নেয় এবং সেটা দিয়ে সে ওই গ্যাংস্টারদের উপর হামলা করে এবং তাদের গাড়ির ফ্রন্ট গ্লাস ভেঙে ফেলে। কিন্তু তাতে কোনো লাভ হয় না, উল্টো ওই গ্যাংস্টাররাই জনের উপর গুলি করে আর জন প্রাণপণে দৌড়াতে থাকে। হাতে কোনো অস্ত্র না থাকা সত্ত্বেও জন যে কেন ওই গ্যাংস্টারদের উপর হামলা করে তা আমরা একটু পরে বুঝতে পারবো। দৌড়াতে দৌড়াতে জন এমন একটা গাড়ি দেখতে পায় যে গাড়ির সামনে ভারী মাল উঠানোর জন্য লোহার ফলা লাগানো ছিল। জন তার বুদ্ধি খাটিয়ে সেই গাড়িটির সঙ্গে গ্যাংস্টারদের গাড়ির মুখোমুখি ধাক্কা লাগিয়ে দেয় আর তাতে বেশ কয়েকজন গ্যাংস্টার মারা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত একজন গ্যাংস্টার বেঁচে থাকে আর তার হাতে দেখা যায় একটি লুট করা বন্দুক। জনের আর পালানোর কোনো রাস্তা থাকে না আর ওই গ্যাংস্টারটিও তৎক্ষণাৎ জনকে শুট করে দেয় আর ওই বুলেটটি সোজা গিয়ে লাগে জনের গলায়। এরপরের দৃশ্যে দেখা যায় যে জনের স্ত্রী ওই খবর পেয়ে তাড়াহুড়া করে হসপিটালে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর সে জানতে পারে যে তার স্বামীর অবস্থা খুবই সিরিয়াস। সে যদি বেঁচেও যায় তবু সে আর কোনোদিন কথা বলতে পারবে না, কারণ ওই বুলেটটি তার স্বামীর গলায় লাগার কারণে তার ভোকাল একবারে নষ্ট হয়ে গিয়েছে। পরবর্তী দিন জনের জ্ঞান ফেরা মাত্রই ডেনিস বেসেল নামে এক ব্যক্তি তার সঙ্গে দেখা করতে আসে। আসলে এই ডেনিস ছিল পুলিশের গোয়েন্দা বিভাগের একজন লোক। তার মিশন হলো গ্যাংস্টারদের খুঁজে পাওয়া মাত্রই মেরে ফেলা। আর এই ডেনিস মনে করে যে জন হয়তো সুস্থ হওয়ার পর এই ব্যাপারে তাকে অনেক সাহায্য করতে পারবে, তাই সে তার একটা ভিজিটিং কার্ড জনের কাছে রেখে যায়। এর কয়েকদিন পর থেকে লক্ষ্য করা যায় যে জনের শরীর খুব দ্রুত গতিতেই সুস্থ হয়ে যাচ্ছে আর জনের এত জলদি সুস্থ হয়ে ওঠা দেখে হসপিটালের কর্মীরা অবাক হয়ে যায়। কিন্তু জনের বাকশক্তি না থাকা এবং কথা বলার ক্ষমতা না থাকার জন্য সে অনেকটা ভেঙে পড়ে, কিন্তু সে নকল ভোকাল কর্ডও লাগাতে রাজি হয় না। এরপর জনকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয় এবং সে তার স্ত্রীর সঙ্গে বাড়ি ফিরে আসে। ফেরার সময় সে অনুভব করে যে তার জীবন আর আগের মতো নেই, সে এখন একজন বোবা মানুষ। বাড়ি ফেরা মাত্র জনের নজর পড়ে একটা ক্রিসমাস ট্রির উপর, যেটা কিনা সে তার ছেলের জন্য সাজিয়েছিল। আর এই ক্রিসমাস ট্রি দেখা মাত্র জনের আবার তার ছেলের কথা মনে পড়তে শুরু করে। ঘরে ঢুকার পর সে একটি খবরের কাগজে তার ছেলের মৃত্যুর খবর ছাপানো দেখতে পায়। শুধুমাত্র জনের নয়, তার স্ত্রীরও জীবন সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। তাদের একমাত্র ছেলে মারা যাবার পর তারা স্বামী স্ত্রী দুজনে প্রচন্ড ভেঙে পড়ে। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায়। জন আর এখন তার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারে না, তাই এখন সে তার মনের সমস্ত কথা মোবাইলে মেসেজে লিখে তার স্ত্রীকে জানায়। জন বুঝতে পারে এখন আর সে কোনো কাজ করে আগের মতো অর্থ উপার্জন করতে পারবে না, তাই হয়তো সারা জীবন তাকে তার স্ত্রীর উপর নির্ভর হয়ে বেঁচে থাকতে হবে। জনের স্ত্রী কাজে বেরোনোর পর জন যখন একা থাকে তখন প্রতি মুহূর্তেই তার ছেলের কথা মনে পড়ে। আর এর পরের দৃশ্যে দেখানো হয় যে জন কেন সেদিন ওই গ্যাংস্টারদের মারার জন্য তাদের পেছনে পাগলের মতো ছুটছিল। আসলে জন একদিন তাদের বাড়ির সামনে তার ছেলে ও স্ত্রীকে নিয়ে যখন একটি সুন্দর সময় কাটাচ্ছিল তখনই কয়েকজন গ্যাংস্টারদের মধ্যে তাদের নিজেদের ঝামেলার কারণে গোলাগুলি শুরু হয় এবং তার মধ্যে থেকে একটি গুলি এসে লাগে জনের ছেলের বুকে। জন তখন ঝাঁপিয়ে পড়ে তার ছেলেকে বাঁচানোর জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ওই গুলিতেই জনের ছেলে মৃত্যু হয়ে যায়। কিন্তু এতে ওই গ্যাংস্টারদের কিছুই যায় আসে না, তারা তাদের গোলাগুলি চালিয়ে যেতে থাকে আর জনও তার ছেলের মৃত্যু শোকে পাগলের মতো হয়ে ওঠে এবং ওই গ্যাংস্টারদের পিছনে ছুটতে শুরু করে, যে কারণে ওই গ্যাংস্টাররা তাকে গুলি করে এবং সেই গুলিটি জনের গলায় এসে লাগার কারণে আজ তার এই অবস্থা। কিন্তু জন এখন একজন দুর্বল মানুষ হয়ে ঘরে পড়ে থাকতে চায় না, সে চায় তার একমাত্র সন্তানের খুনের প্রতিশোধ নিতে। আর এর জন্য সে একটা নিখুঁত প্ল্যান বানায় আর এই প্ল্যানে তার স্ত্রীও তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নেয়। তখন জনের মনে পড়ে যে ডেনিস বেসেল নামে এক ব্যক্তি তার সঙ্গে হসপিটালে দেখা করতে এসেছিল এবং সে তার ভিজিটিং কার্ডটি জনকে দিয়ে গিয়েছিল। জন তখন ডেনিস বেসেলের সঙ্গে দেখা করার জন্য সেই কার্ডে লেখা ঠিকানাতে পৌঁছায়। সেখানে পৌঁছে সে জানতে পারে যে ডেনিস বেসেল হলো পুলিশের গোয়েন্দা বিভাগের একজন অফিসার। সেখানে পৌঁছানোর পর বেশ কিছুক্ষণ ধরে ডেনিস বেসেলের জন্য অপেক্ষা করতে থাকে। জনের হঠাৎ নজর পড়ে দেয়ালে টানানো কিছু ছবির উপর, আর সেই ছবিগুলো ছিল শহরের সমস্ত নামকরা গ্যাংস্টারদের। আর তার মধ্যে সেই গ্যাংস্টারটির ছবিও ছিল যে কিনা জনের গলায় গুলি করেছিল। ছবিটি জনের নজরে পড়ার সঙ্গে সঙ্গে সে তার মোবাইল ফোন দিয়ে সেখানকার সমস্ত গ্যাংস্টারের ছবি তুলে নেয়, কারণ সেই ছবির সঙ্গে প্রত্যেকটা গ্যাংস্টারের আসল
আসল নাম লেখা ছিল, যার কারণে খুব শীঘ্র এই ছবিগুলো জনের অনেক কাজে লাগবে। ওদিকে ডেনিস বেসেল যখন জানতে পারে যে জন তার সঙ্গে দেখা করতে এসেছে, তখন সে তার কাজ মিটিয়ে জনের কাছে আসে। কিন্তু ডেনিস সেখানে পৌঁছে দেখে যে জন তার সঙ্গে দেখা না করে সেখান থেকে ফিরে যাচ্ছে। আসলে যে তথ্য সংগ্রহ করার জন্য জন ডেনিস বেসেলের সঙ্গে দেখা করতে এসেছিল তা সে ওই ছবিগুলোর মধ্যে পেয়ে গেছে। সেই কারণে জন চুপচাপ সেখান থেকে বিদায় নেয় এবং বাড়িতে পৌঁছে যায়। সে তার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে। মোবাইল দিয়ে তোলা ছবিগুলো প্রিন্ট আউট বের করে সে তার ঘরের দেওয়ালে লাগিয়ে রাখে, আর অনেক চিন্তা ভাবনার পর ক্যালেন্ডারে 24শে ডিসেম্বর তারিখটিকে চিহ্নিত করে এবং সেখানে লিখে রাখে কিল দ্যাম অল, মানে সে ওই তারিখে সমস্ত গ্যাংস্টারদের মেরে তার একমাত্র সন্তানের খুনের প্রতিশোধ নেবে। এখন চলছে মে মাস, আর 24শে ডিসেম্বর আসতে এখনো 7 মাস বাকি, অর্থাৎ জনের হাতে এই কাজের প্রস্তুতি নেওয়ার জন্য এখনো 7 মাস সময় রয়েছে। আর জন এই সময়টুকু কাজে লাগিয়ে শরীর চর্চা শুরু করে এবং নিজের শরীরটিকে আরো মজবুত ও শক্তিশালী করে গড়ে তোলে। আর কাজের সূত্রে জনের স্ত্রী দূরে থাকা সত্ত্বেও সে সবসময় এই কাজে জনকে সাহায্য করতে থাকে। সে তার উপার্জন করা টাকা জনের সমস্ত প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য খরচা করে। এখন জন আর তার স্ত্রীর জীবনের বেঁচে থাকার মূল উদ্দেশ্য হলো তাদের একমাত্র সন্তানের খুনের প্রতিশোধ নেওয়া, আর জন এটা করার জন্য যে কোনো ঝুঁকি নিতে রাজি। তাই সে একটু একটু করে নিজের শরীরকে আবার সবল করে তোলে। এরপরে সে এই মিশনে কাজে লাগানোর জন্য একটা সুপার কার কেনে। এরপর বেশ কয়েক মাস ধরে সে শুধু নানা রকমের বন্দুক ও গোলা বারুদ সংগ্রহ করতে থাকে। শরীর চর্চা করার সময় সে সর্বদাই রেডিওতে খবর শুনতে থাকতো, যাতে সে ওই গ্যাংস্টারদের সমস্ত গতিবিধি আগে থেকে জানতে পারে। এইভাবে সময় এগোতে থাকে এবং জন একসময় তার স্ত্রীকে তার থেকে দূরে সরিয়ে দেয়, কারণ জন এখন যে ভয়ানক মিশনে নামবে তার জন্য তার স্ত্রীর উপর হামলা হতে পারে। সেই কারণে সে তার স্ত্রীকে দূরে পাঠিয়ে দেয়, যাতে তার শত্রুপক্ষ তার কোনো দুর্বলতা খুঁজে না পায়। এরপর জন তার মিশন শুরু করে এবং সমস্ত গ্যাংস্টারদের আস্তানার আশেপাশে তার সেই সুপার কারটি নিয়ে টহল দিতে থাকে। প্রতিশোধ নেওয়া ছাড়া তার জীবনে আর কোনো উদ্দেশ্য নেই। তার বন্দুকের নিশানাও এখন একজন প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিকের মতো। এরই মধ্য দিয়ে একদিন জন যখন তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে একটি শপিং মল থেকে বেরোচ্ছিল, তখনই সে বাইরে একজন গ্যাংস্টারকে দেখতে পায় এবং এই গ্যাংস্টারকে মারার জন্য যখনই সে প্রস্তুতি নেয়, তখনই সে দেখে যে বেশ কিছু বাচ্চাকে ওই গ্যাংস্টার খুব আদর যত্ন করছে। এই দৃশ্য দেখে জনের মন খানিকটা নরম হয়ে আসে এবং সে ওই গ্যাংস্টারকে মারবে কি মারবে না সেই চিন্তা করতে থাকে। কিন্তু তখনই ওই গ্যাংস্টারের কিছু লোক জনকে চিনে ফেলে এবং তারা জনের সঙ্গে তামাশা শুরু করে। আর তখনই গ্যাংস্টারের গার্লফ্রেন্ড এসে জনের গায়ে আইসক্রিম ঢেলে দেয়, আর তারপর তারা হাসাহাসি করতে করতে সেখান থেকে চলে যায়। আর এই কারণে জনের এক চরম শিক্ষা হয়। সে বুঝতে পারে যে যুদ্ধে কখনো শত্রুকে সামনে পেয়ে দয়া দেখাতে নেই। তাই এবার সে মানসিক দিক থেকে আরো কঠোর এবং নিষ্ঠুর হয়ে ওঠে এবং ওই দিন রাতে একজন গ্যাংস্টারকে কিডন্যাপ করে সে তার বাড়ির গোপন জায়গায় নিয়ে আসে। কিন্তু এই গ্যাংস্টারটি জনকে চিনতে পারে না, কারণ জনের মুখে মুখোশ পরা ছিল। আর তাছাড়া তারা সবাই জনকে একজন দুর্বল মানুষ হিসেবে জানত, কিন্তু বর্তমানে সে জনের হাতে চরম মার খায়। জন এবার গ্যাংস্টারটিকে আদামরা করার পর বেশ কিছুটা শান্তি অনুভব করে এবং নিজেকে এই মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত বলে মনে করে। আর তারপর বেশ কিছু হাতিয়ার সঙ্গে নিয়ে কাজে বেরিয়ে পড়ে। জন জানতো যে এই মিশনে হয়তো তার জীবনও চলে যেতে পারে, তাই সে শেষবারের মতো দূর থেকে তার স্ত্রীকে একবার দেখার জন্য যায়। আর তারপর সে তার সন্তানের কবরের কাছে যায়। আর এরপর থেকে শুরু হয় জনের মিশন। রাত হবার পর সে ডেনিসের বাড়ির দরজায় নক করে এবং ডেনিস এগিয়ে এসে দরজা খোলার পর ডেনিস দেখে যে তার পায়ের কাছে একজন গ্যাংস্টার প্রচন্ড আহত অবস্থায় পড়ে আছে। কেউ একজন ওই গ্যাংস্টারটির হাত ও মুখ বেঁধে সেখানে ফেলে রেখে গেছে, আর সঙ্গে রেখে গেছে একটি চিঠি। চিঠিটা পড়ে ডেনিস বুঝতে পারে যে এটা হলো সেই জনের কাজ, যে জনকে সে একসময় হসপিটালে দেখতে গেছিল এবং সেও এসেছিল তার সঙ্গে পুলিশ স্টেশনে দেখা করতে, কিন্তু দেখা না করে সেখান থেকে চলে গেছিল। এরপর ডেনিস ওই আহত গ্যাংস্টারকে পুলিশের হেফাজতে পাঠানোর পর জন আরেকবার ডেনিসকে একটা পেন ড্রাইভ দিয়ে সাহায্য করে, যে পেন ড্রাইভটির মধ্যে ওই সমস্ত গ্যাংস্টারদের ইনফরমেশন ছিল, এমনকি তাতে প্রত্যেকের আসল নাম এবং আসল ঠিকানাও ছিল। এত কিছু দিয়ে ডেনিসকে সাহায্য করার পেছনে জনের একটাই উদ্দেশ্য, সেটা হলো জনের এই মিশন কমপ্লিট হওয়ার পর সে যদি বেঁচে থাকে তখন ডেনিস যেন তাকে আইনের হাত থেকে রক্ষা করে। এরপরে সিনে আমরা দেখতে পাই জন গাড়ি চালাতে চালাতে লক্ষ্য করে যে রাস্তায় কয়েকজন গুন্ডা বিনা কারণে সাধারণ মানুষদের উপর অত্যাচার করছিল। জন প্রথমে ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছিল, সে অযথা অন্যের ঝামেলাতে জড়াতে চাইছিল না, কিন্তু কিছু দূর যাওয়ার পর জনের মন বদলে যায় এবং সে গাড়ি ঘুরিয়ে ওই গুন্ডাদের উপর হামলা করে আর এক এক করে সব গুন্ডাকে খতম করে ফেলে। তারপর তাদের হাতের একটি করে আঙ্গুল কেটে নেয় আর এখান থেকে সে তার মিশন শুরু করে। এরপরে সিনে দেখা যায় যে জন ওই গ্যাংস্টারের আস্তানায় যায়, যে গ্যাং
গ্যাংস্টার তাকে আর তার ছেলেকে মেরেছিল। আর সেখানে পৌঁছে ওই গুন্ডাদের কাটা আঙ্গুলগুলো তাদের আড্ডায় ছুঁড়ে মারে। আঙ্গুলগুলো দেখে সব গ্যাংস্টাররা ঘাবড়ে যায়। আর তারপর বাইরে হালচাল বোঝার জন্য তাদের দলে যে গ্যাংস্টার এই বাইরে আসছিল সে আর জনের হাত থেকে বেঁচে ফেরেনি। দলের লোকদের এভাবে মরতে দেখে তাদের দলের লিডার অনেক ভয় পেয়ে যায়। তাই সে এবার অনেক বেশি টাকা খরচা করে এবং অন্য একটি দল থেকে কয়েকজন ভয়ঙ্কর কিলারকে ভাড়া করে আনে জনকে মারার জন্য। কিন্তু জনের মনে তার একমাত্র ছেলের খুনের প্রতিশোধের আগুন যে হারে জ্বলছিল তাতে তার হিংস্রতা আরো চরম পর্যায়ে পৌঁছে যায়। আর ওই ভাড়া করা কিলাররা জনের সামনে বেশিক্ষণ টিকতে পারে না। ওই গ্যাংস্টার আর তার গ্যাং এর লোকেরা অবাক হয়ে যায়। তারা ভাবতে পারে না যে গলায় গুলি লেগে যে মানুষটি মরে যাওয়ার কথা ছিল সেই দুর্বল মানুষটি আজ তাদের দলের লোকদের পিঁপড়ার মতো মারছে। মোট কথা হচ্ছে যে গাড়িটি জনের পেছনে যাচ্ছে সেই গাড়ির কেউ আর বেঁচে ফিরছে না। সবশেষে মাত্র একজন গ্যাংস্টারই বেঁচে ছিল যে একটি বাইক করে জনের পিছু করছিল। জন তাকেও মেরে ফেলে। জন তাকে মেরে তার দলের লোকদের কাছে পাঠিয়ে দেয়। এভাবে দলের সমস্ত লোকদের একের পর এক মারা যেতে দেখে ওই গ্যাংস্টার তার বাকি মেম্বারদের হেডকোয়ার্টার রক্ষা করার দায়িত্বে দেয়। আর জনও সেই হেডকোয়ার্টারের পাশে একটি বিল্ডিং এ আড়ালে আশ্রয় নেয়। তবে সে এখানে বিশ্রাম নেওয়ার জন্য আশ্রয় নেয় না। তার প্ল্যান আসলে অন্য কিছু। দেখা যায় যে জন সেখানে তার গায়ের জ্যাকেটটা পাল্টায় আর ওই গ্যাংস্টারের দলেরই একজন মৃত গ্যাংস্টারের জ্যাকেট পরে নেয় এবং তারপর সেই মৃত গ্যাংস্টারের বাইকটাও নিয়ে নেয় যাতে দূর থেকে দেখলে জনকে তাদের গ্যাং এর লোকে মনে হয়। জন এবার জ্বরের বেগে বাইক চালিয়ে হেডকোয়ার্টারের ভিতরে পৌঁছে যায় আর তারপর কেউ কিছু বুঝে ওঠার আগে দুমদাম চারদিকে গুলি চালানো শুরু করে। শর্ট রেঞ্জে যাকে পায় তাকে গুলি করে উড়িয়ে দেয়। এই সমস্ত কিছু জন এত তাড়াতাড়ি করে যে কেউ কিছু বুঝে ওঠার আগে জনের বন্দুকের গুলি তাদের বুকের মধ্যে প্রবেশ করে। অন্যদিকে দেখা যায় যে জনকে সাহায্য করার জন্য ডেনিসও সেখানে পৌঁছে গেছে। কিন্তু তখনই হঠাৎ ওই গ্যাংস্টারের গার্লফ্রেন্ড এসে জনের উপর গুলি চালানো শুরু করে আর জন তাতে মারাত্মকভাবে আহত হয়। আর তখনই ওই গ্যাংস্টারের গার্লফ্রেন্ডের বন্দুকের গুলি শেষ হয়ে যায় এবং তারপর সে করুণ দৃষ্টিতে জনের দিকে তাকিয়ে থাকে। জনও বুঝতে পারে এখন যদি সে এই মেয়েকে দয়া দেখায় তাহলে হয়তো একটু পরে এই মেয়ের হাতে তাকে মরতে হবে। তাই সে গুলি করে এই মেয়েকে মেরে দেয়। এরপর জন পৌঁছে যায় ওই গ্যাং এর লিডারের কাছে। দুজনের হাতের বন্দুক মুখোমুখি হওয়ার পর প্রচন্ড গুলিবর্ষণ হয়। জন এবার আরো আহত হয়, সঙ্গে ওই গ্যাং লিডারও আহত হয়। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। বোঝাই যায় না যে কে জিতবে আর কে মরবে। কিন্তু অবশেষে দেখা যায় জন ওই গ্যাং লিডারকে মেরে ফেলে এবং জনের 7 মাসের কঠোর পরিশ্রম সফল হয়। ওই গ্যাং লিডারকে মারার পর জন শিথিল হয়ে পড়ে এবং তার চোখের সামনে তার সন্তানের স্মৃতি ভেসে ওঠে। জনের মুখে এবার মৃদু হাসি দেখা যায় এবং হালকা শান্তি দেখা যায়। ঠিক তখনই তার পাশে ডেনিসকেও আহত অবস্থায় দেখা যায়। জনের জন্য সে অনেক খুশি। সে জনকে প্রমিস করে যে জনের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে কোনো মামলা করা হবে না। আর এই সিন দেখিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। এমন সব মুভির গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন।